আজকে আমরা ক্লাস 7-এর তাপ চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন আলোচনা করব। দেখো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে, আশা করছি অবশ্যই ভালো লাগবে। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, যে তাপ কী। তো তাপ যেহেতু পড়ছি, তাই তাপ কী আসলে সেটা আমাকে জানতে হবে। তবে দেখো উত্তরে কী লেখা আছে, যে তাপ হলো এক প্রকার শক্তি। তাপ কী, তাহলে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়। তার মানে কী বুঝলাম, তাপ একটি কি এক প্রকার শক্তি, এবং এই তাপ কী করে, কোনো একটা বস্তু গ্রহণ করতেও পারে আবার বর্জন করতেও পারে। আর এই তাপ যদি কোনো বস্তু গ্রহণ করে তাহলে কী হবে, সেই বস্তুটি কী হবে, উত্তপ্ত হবে, এবং বর্জন করে দিলে কী হবে, বস্তুটি শীতল হয়ে যাবে। ক্লিয়ার? যেমন যদি বলি যে কোনো একটা লোহার দণ্ড, সেটা যদি তাপ যদি গ্রহণ করে তাহলে কী হবে, সেটা উত্তপ্ত হবে। আর যদি সেই তাপ যদি সে বর্জন করে দেয়, অর্থাৎ সেই লোহার দণ্ড যদি বর্জন করে দেয়, তার মানে কি আস্তে আস্তে সেই লোহার দণ্ডটা আস্তে আস্তে শীতল হয়ে যাবে। এটা হচ্ছে ঘটনা। দেখি নেক্সট কোশ্চেন কী বলেছে। তো তাপ দেখছি, এই তাপের একক কী প্রথমে জানতে হবে আমাকে। একক কী, তাপের একক দেখো লেখা আছে যে সিজিএস এবং এসআই পদ্ধতিতে দুটো একক রয়েছে, সেটা কি ক্যালোরি এবং জুল। তার মানে কি বুঝলাম, সিজিএস একক হচ্ছে ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে কি জুল। ক্লিয়ার? তো তারপরে জানবো কি ক্যালোরি কাকে বলে। ক্যালোরি কাকে বলে, তা কী রয়েছে, যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা, কী রয়েছে, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলা হয়। তারপর নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে, যে উষ্ণতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। তো মনে রাখবে যে উষ্ণতা মাপতে গেলে একটি যন্ত্র ব্যবহার করা হয়, সেই যন্ত্রের নাম কি, থার্মোমিটার। তো যখন আমাদের যখন শরীর খারাপ হয় অর্থাৎ জ্বর হয়, তখন কী করে ডাক্তাররা, থার্মোমিটার দিয়ে মাপে যে কত ডিগ্রি ফারেনহাইট জ্বর এসছে। মনে রাখবে যেটা ডাক্তারি থার্মোমিটার হয় সেটা কিন্তু ফারেনহাইট স্কেলে মাপা হয়। ক্লিয়ার? দেখি নেক্সট কোশ্চেন কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। নেক্সট কোশ্চেন কী বলেছে, যে কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। মনে রাখতে হবে যে বস্তুটি কেমন, অর্থাৎ বস্তুটির ভর এবং বস্তুটির উষ্ণতা এবং বস্তুটির উপাদানের উপর নির্ভর করছে। ক্লিয়ার? তার মানে কী বুঝলাম, যে বস্তুটি এই যে ভর, উষ্ণতা এবং উপাদানের উপর নির্ভর করছে যে সেই বস্তুটি কতটা পরিমাণে তাপ গ্রহণ করতে পারবে বা কত পরিমাণ তাপ তারা খুব সহজেই যে বর্জিত করতে পারবে। নেক্সট কোশ্চেন কী বলেছে, নেক্সট কোশ্চেন আছে যে তাপ সর্বদা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা কি, তাপ সব সময় কী করে, যে বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুর দিকে যায়। তার মানে কী বুঝলাম, যে বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুর দিকে কী করে, প্রবাহিত হয়। তারপরে বুঝলাম যখন কোনো একটা যদি লোহার দণ্ডই যদি বলি, যে উত্তপ্ত অবস্থায় যখন থাকে, যদি আমরা হাত দিই তখন কী হবে, সেই যে লোহার দণ্ডের যে তাপ রয়েছে সেই তাপ কী হবে, আস্তে আস্তে প্রবাহিত হবে কোথা থেকে, আমার হাতের দিকে। তার মানে কী বুঝলাম, যে আমার হাত তো কম উষ্ণতা ছিল, আমার হাত তো ঠান্ডাই ছিল। তার মানে কী বুঝলাম, এখানে যে বেশি উষ্ণতার স্থান থেকে অর্থাৎ লোহার দণ্ড থেকে আমার হাতে কী চলে আসছে, উষ্ণতাটা চলে আসছে। নেক্সট কোশ্চেন কী আছে, নেক্সট কোশ্চেন বলেছে যে পারদ থার্মোমিটার কী। পারদ থার্মোমিটার কী, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। পারদ থার্মোমিটার, যে থার্মোমিটারে উষ্ণতা মাপক তরল হিসেবে পারদ ব্যবহার করা হয় তাকে পারদ থার্মোমিটার বলা হয়। তার মানে কী বুঝলাম, যে প্রতিটা মিটারে কী থাকে, একটি উষ্ণতা মাপক একটি তরল থাকে, এবং সেই তরল রূপে কী রয়েছে, পারদ রয়েছে। এখান থেকে আরেকটা কোশ্চেন মনে রাখবে, যে এই যে পারদ, এটি কিন্তু একটি ধাতু, এবং এই ধাতুটি কেমন ধাতু, এটা হচ্ছে তরল ধাতু। তোমার কোশ্চেন হবে যে তরল ধাতুটির নাম কী, দেবী বলবে পারদ। নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন, থার্মোমিটারে পারদ ছাড়া আর কোন তরল ব্যবহার করা যেতে পারে। তার মানে বুঝতে পারলাম থার্মোমিটারে পারদ ছাড়াও অন্য কিছু ব্যবহার করা যেতে পারে, সেটা কি, অ্যালকোহল। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা কি, অ্যালকোহল। পারদ ছাড়াও অ্যালকোহল কিন্তু ব্যবহার করা যেতে পারে। নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে, যে সেলসিয়াস স্কেলের 100 ঘর ফারেনহাইট স্কেলের কত ঘরের সমান। তার মানে কী বলেছে, যে সেলসিয়াস স্কেলের 100 ঘর ফারেনহাইট স্কেলের কত সমান হবে। তার মানে কী বুঝলাম, স্কেল তো দু রকমের রয়েছে, সেটা কি, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল। যদি 100 ঘর ফারেনহাইট হয়, সেখানে সেলসিয়াস হয়ে যাবে 180 ঘর সমান। তার মানে কী বুঝলাম, যে সেলসিয়াস সবসময় বেশি থাকবে কার তুলনায়, ফারেনহাইট স্কেলের তুলনায়। চলো নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন কী বলেছে, যে 0 ডিগ্রি সেলসিয়াস ও 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি কম।
0 ডিগ্রি ফারেনহাইট মনে রাখবে সব থেকে কম। কী বুঝলাম? 0 ডিগ্রি ফারেনহাইট সব থেকে কম। নেক্সট কোশ্চেন কী বলেছে, যে 0 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান? 0 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান? সেটা কি 32 ডিগ্রি ফারেনহাইটের সমান। কত ডিগ্রি? 32 ডিগ্রি ফারেনহাইটের সমান। তার মানে কি বলতে বুঝতে পারলাম, যে 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান বলতে পারি যে 32 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো কী বলেছে, যে উষ্ণতার কোন মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সমান হবে? উষ্ণতার কোন মান সেলসিয়াস এবং ফারেনহাইটে উভয়ের ক্ষেত্রেই সমান হবে? সেটা কি -40 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা সরি, -40 ডিগ্রি। তার মানে কি বুঝলাম, -40 ডিগ্রিতে চলে আসলে সেটা কি হবে? সেলসিয়াস এবং ফারেনহাইটের সমান মান দেখাবে। পরবর্তী প্রশ্ন, জলের স্ফুটনাঙ্ক কত? জলের স্ফুটনাঙ্ক কত? দেখো উত্তরে কী লেখা আছে, যে সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট। এবার বুঝতে পারছি জলের স্ফুটনাঙ্ক বলতে কী বোঝাচ্ছে, মানে জল কোন উষ্ণতায় ফুটতে লাগবে, অর্থাৎ বুঝতে পারলাম যখন জলকে উত্তপ্ত করা হবে বা তাপ দেওয়া হবে তখন জল কত ডিগ্রি সেলসিয়াস বা কত ডিগ্রি ফারেনহাইটে জলটা উত্তপ্ত হতে লাগবে। লেখা আছে দেখো, সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট। তার মানে বুঝতে পারলাম সেলসিয়াস স্কেলে যদি আমি দেখি, যখন 100 ডিগ্রি সেলসিয়াসের ওপর চলে যাবে তখন কী হবে? জল ফুটতে শুরু করবে। আর যদি ফারেনহাইট স্কেলে দেখি সেক্ষেত্রে কী হয়? 212 ডিগ্রি ফারেনহাইটের ওপর যখন চলে যাবে তখন কী হবে? জল ফুটতে শুরু করবে। নেক্সট কোশ্চেন থেকে কী বলেছে, নেক্সট কোশ্চেন, যে লিন তাপ কাকে বলে? লিন তাপ কাকে বলে? দেখো লেখা আছে, যে তাপ গ্রহণে বা বর্জনে বস্তুর উষ্ণতা পরিবর্তন না হয়ে শুধু অবস্থার পরিবর্তন হয় তাকে লিন তাপ বলা হয়। তার মানে কি বুঝলাম, যে তাপ প্রয়োগে বা গ্রহণে বা বর্জনে বস্তুর উষ্ণতার পরিবর্তন না হয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয় তাকে কি বলা হয়? লিন তাপ বলা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, গলন কাকে বলে? গলন কাকে বলে? তো লেখা আছে দেখো, যে তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় গলন। তার মানে বুঝতে পারলাম, যদি একটি বরফকে যদি আমরা তাপ প্রয়োগ করি তখন কি হয়? বরফটা যদি জলে পরিণত হয়ে যায় তার মানে কি বুঝলাম, যে বরফটা গলে গেল, অর্থাৎ বরফের কি ঘটলো? গলনটা ঘটলো। তার মানে গলন কাকে বলে বুঝলাম, যে তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলা হয়। নেক্সট দেখো কী কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেন, বাষ্পীভবন কাকে বলে? বাষ্পীভবন কাকে বলে? লেখা আছে, যে তাপ প্রয়োগে তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় বাষ্পীভবন। অর্থাৎ যখন আমরা কোনো জলকে উত্তপ্ত করব বা তাপ প্রয়োগ করব তখন কি হবে? জলটা আস্তে আস্তে কিছুক্ষণ পরে কি হবে? বাষ্পে পরিণত হবে। তারপরে বুঝলাম কি এখানে কি হয়? বাষ্পীভবন ঘটে। দেখো লেখা আছে, যে তাপ প্রয়োগে তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় কি? বাষ্পীভবন বলা হয়। দেখি নেক্সট প্রশ্ন কি আছে। একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস করতে যতটা তাপ দরকার 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস করতে তার কত গুণ তাপ দরকার হয়? তো এটা একদম সিম্পল কোয়েশ্চেন, দেখে বোঝা যাচ্ছে যে 10 থেকে 20 হচ্ছে বা 20 থেকে 40 হোক না কেন কী হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। তার মানে কী বললাম, কত গুণ তাপ দরকার হবে? দ্বিগুণ বা 2 গুণ তাপ দরকার হবে। দেখো নেক্সট কোয়েশ্চেন কী আছে, যে ফুটন্ত জল এবং স্টিম উভয়ের উষ্ণতায় 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ফুটন্ত জলের চেয়ে স্টিমে হাত দিলে হাত বেশি পড়ে যায় অর্থাৎ পুড়ে যায়। আচ্ছা দেখো, টাইপিং মিস্টেক। কী লেখা আছে, যে ফুটন্ত জল এবং স্টিম উভয়ের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কী বুঝলাম, ফুটন্ত জলকেও কী করলাম? জলকে আমরা কী করলাম? 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম। একটা স্টিমকেও কী করলাম? 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিয়ে গেলাম। কিন্তু ফুটন্ত জলের চেয়ে স্টিমে হাত দিলে হাত বেশি পুড়ে যাবে বা বেশি জ্বালা করে। কেন? মনে রাখতে হবে যে 100 ডিগ্রি সেলসিয়াসের জল অপেক্ষা 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিমে প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ বেশি থাকে। কত থাকে বেশি? 537 ক্যালোরি তাপ বেশি থাকে। কার তুলনায়? জলের তুলনায়। জলের তুলনায় স্টিমে কত ডিগ্রি বেশি থাকে? 537 ডিগ্রি ক্যালোরি তাপ বেশি থাকে। তাই 100 ডিগ্রি সেলসিয়াস স্টিমে হাত দিলে বেশি পুড়ে যায়। নেক্সট দেখি। নেক্সট কোশ্চেন কী বলছে, যে ঘনীভবন কাকে বলে? ঘনীভবন কাকে বলে? দেখো, তাপ নিষ্কাশনের ফলে তাপ নিষ্কাশন করা হচ্ছে, মানে কি তাপ যখন কী হচ্ছে? তাপ যখন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বা তাপ যখন চলে যাচ্ছে বা তাপ যখন কমে যাচ্ছে, এর ফলে কী হবে? তাপ নিষ্কাশনের ফলে গ্যাসীয় পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলা হয়। অর্থাৎ যখন
কী করা হয়, কোনো একটা দেখবে যে উত্তপ্ত অবস্থায় আছে বা কোনো গরম জল যদি থাকে, সেখানে কী হয়, বাষ্পে পরিণত হয়। গরম জলটা কী হয়, আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়। এবার ওর উপরে যদি আমরা হাত দিই, তখন কী হয় বলতো, হাতে এসে ওই বাষ্পটা এসে জমা হয় এবং কী হয়, সেই বাষ্পটা আস্তে আস্তে কী হয়, সে বাষ্পের যে তাপ আছে সেটা কী হয়, নিষ্কাশন ঘটে। তাপের যে নিষ্কাশন অর্থাৎ তাপমাত্রাটা কমে যায়, এর ফলে কী হয়, বাষ্পটা জলে পরিণত হয়। আর এই ঘটনাকে বলা হয় কি, ঘনীভবন বলা হয়। তারপরে কী লেখা আছে, যে তাপ নিষ্কাশনের ফলে গ্যাসীয় পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলা হয়। নেক্সট দেখো কী আছে, যে কঠিনীভবন কাকে বলে। কঠিনীভবন কাকে বলে, তো তরল পদার্থ থেকে তাপ নিষ্কাশন করে নিলে পদার্থটি কঠিন পদার্থ পরিণত হয়, এই ঘটনাকে কঠিনীভবন বলা হয়। তার মানে কি বুঝলাম, যে তরল পদার্থ থেকে তাপ নিষ্কাশন করে নিলে পদার্থটি কঠিন পদার্থে পরিণত হয়, এই ঘটনাকে কি বলা হয়, কঠিনীভবন বলা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আছে, যে জলের বাষ্পীয় ভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়। কী লেখা আছে উত্তরে, যে জলের বাষ্পীয় ভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম জলকে সম্পূর্ণ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ দিতে হয়। এটা হচ্ছে কি উত্তর। নেক্সট কোশ্চেন দেখি। কী রয়েছে, যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলীয় বাষ্পের তাপ একই উষ্ণতায় 1 গ্রাম জল অপেক্ষা বেশি হবে না কম হবে। আবার পড়ি কোশ্চেনটা, কী বলেছে, যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলীয় বাষ্পের তাপ একই উষ্ণতায় 1 গ্রাম জল অপেক্ষা বেশি তাপ হবে নাকি কম হবে। মনে রাখবেন কী হবে, সবসময় বেশি হবে। চলো নেক্সট কোশ্চেন দেখি, যে একটি খালি গ্লাসে বড় মাপের বরফের টুকরো ফেলা হলে গ্লাসের বাইরের দিকে জলের ফোঁটা জমা হয় কেন। তার মানে কি বুঝলাম,